নমস্কার, এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের বিশেষ লাইভ ফোন অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভে চলে এসেছি, সরাসরি আপনারা কথা বলতে পারছেন। আপনাদের শরীর স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন জিজ্ঞাসা থাকলে অবশ্যই আপনারা ফোন করবেন এবং কিভাবে সেটার একটা সলিউশন পাওয়া যায়, কিভাবে তার নিদান পাওয়া যায়, আমার মনে হয় এই অনুষ্ঠানটির মাধ্যমে আপনারা সেটা অনেকটাই জানতে পারবেন এবং আপনাদের জিজ্ঞাসাগুলো অনেকটা ফুলফিল হবে। অবশ্যই আমাদের সঙ্গে এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসকরা আমাদের সঙ্গে থাকেন ঠিক এই সময়। আর আপনাদের সেইভাবেই নানানভাবে আমাদের জীবনের যে বিভিন্ন রোগ, বিভিন্ন আমাদের বিষয়গুলো ভীষণভাবে আমাদের ডিস্টারবেন্স তৈরি করে, বিভিন্ন রোগ থেকে শুরু করে আমাদের অর্গান বা অঙ্গ প্রত্যঙ্গের বিভিন্ন যে সমস্যাগুলো তৈরি হয়, তার থেকে কিভাবে আপনি বেরিয়ে আসবেন, তার থেকে কিভাবে আপনি একটা সমস্যার সমাধান পাবেন। অবশ্যই আজকেও কিন্তু আমাদের সেই বিষয় নিয়ে আলোচনা চলবে। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর এস ভাদুরী রয়েছেন, মেডিকেল কনসালটেন্ট। তাকে আজকে আমরা সঙ্গে পেয়েছি। আমাদের একটি বিষয় তো আমরা আলোচনা আমাদের থাকে, কিন্তু এছাড়াও আমাদের বিভিন্ন আপনাদের শরীর স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়েও আপনারা জিজ্ঞাসা রাখতেই পারেন। আজকে কিন্তু আমাদের আলোচনা থাকছে কিডনি নিয়ে। আমরা আলোচনা করব, যেটি কিন্তু আমাদের শরীরের একটি বিশেষ খুব গুরুত্বপূর্ণ একটি অর্গান, সেই বিষয় নিয়ে আলোচনা করব। আর আপনারা জানেন এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার কিন্তু প্রত্যেকটি ডক্টর তাদের তাদের শিক্ষা, তাদের মেধা, তাদের কোয়ালিটি, তাদের যোগ্যতা এবং তাদের নাম যশ খ্যাতি আমার মনে হয় এইভাবেই কিন্তু মানুষকে একটা সুস্থতার জায়গা তৈরি করে দিচ্ছে, প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে, প্রপার ডায়াগনোসিসের মাধ্যমে, এবং তারা কিন্তু ভীষণভাবে সাকসেসফুল। আর আরেকটা কথা বলতেই হয় যে আয়ুর্বেদ চিকিৎসা, যেটা নিয়ে আপনাদের বারবার করে আমরা আপনাদের কাছে পৌঁছে দিই, যে আয়ুর্বেদ চিকিৎসা এমন একটি চিকিৎসা পদ্ধতি একেবারে ন্যাচারাল ওয়েতে, যেটা প্রাকৃতিক ভেষজগুণ সমৃদ্ধ এবং যার কোনো সাইড এফেক্ট নেই, পার্শ্ব প্রতিক্রিয়া নেই, যার কোনো রাসায়নিক কেমিক্যালস দ্বারা সেই ঔষধ তৈরিও হয় না। এবং তার সঙ্গে কিন্তু আরেকটি বিষয় আমরা যেটা ভয় পাই, এই যে একটা অপারেশনের জায়গাটা আমরা ভীষণভাবে ভয় পাই, কাটা ছেঁড়া বা সার্জারি ব্যাপারগুলো থাকে, সেটা কিন্তু একেবারেই নয়। বিনা অপারেশনে আপনি কিন্তু একটা সুন্দর জীবন পাচ্ছেন এবং সুস্থ সবল সতেজ জীবন। আসুন আমরা আজকের যে আলোচনাটি রেখেছি কিডনি নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর এস ভাদুরী, সরাসরি তার কাছে চলে যাব। স্যার, আপনাকে স্বাগত অনুষ্ঠানে। নমস্কার স্যার, প্রতিদিনই আমাদের বিভিন্ন আলোচনা থাকে, আমাদের শরীরের বিভিন্ন অর্গান, আমাদের নানান রোগ। এখনকার বিশেষ করে এই পরিস্থিতি বা এই সমাজ বা এই নানান পলিউশন, নানান কিছুর ক্ষেত্রে আমাদের কিন্তু রোগটা কিন্তু আমাদের একটা দৈনন্দিন জীবনের একটা বন্ধু হয়ে গেছে। তা সেই রোগ থেকে আমরা অনেক সময় বেরিয়ে আসতে পারি না, প্রপার হয়তো আমরা জায়গাটা খুঁজে পাই না, প্রপার প্রতিষ্ঠান হতে পারে, প্রপার ডক্টর তাদেরকে ঠিক মতন পাই না। কিন্তু আপনাদের এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার কিন্তু সেই কথা বলছে না। তারা কিন্তু এত সুন্দরভাবে তাদের প্রপার ডায়াগনোসিস, প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে কিন্তু একটা সুস্থ সবল সতেজ জীবন আপনারা উপহার দিচ্ছেন। তার জন্য সত্যি সকলের তরফ থেকে বা আমার তরফ থেকে ধন্যবাদ জানাতেই হয়। আজকে যে আমরা আলোচনাটি রেখেছি, কিডনি সংক্রান্ত আলোচনা আমরা রাখছি, যে এই যে কিডনি, এটি আমাদের একটি গুরুত্বপূর্ণ অর্গান, সেটা আমরা সবাই জানি। কিন্তু এই কিডনিকে আমরা কিভাবে, প্রথমে আমরা একটু জানবো তার ফাংশনটা, জানবো কিডনির ফাংশন। দেখুন, আমাদের আরো যত ভাইটাল অর্গানস আছে বা গুরুত্বপূর্ণ অর্গানস আছে, তার মধ্যে কিডনি কিন্তু অন্যতম। কিডনির কিন্তু বিশাল বড় একটা রোল প্লে করে আমরা সুস্থ থাকার জন্য। সেটা কেমন? আমাদের প্রত্যেকটা অর্গানই তাই, কিন্তু কিডনি আমাদের কি করে, বডিটাকে অ্যাকচুয়ালি ডিটক্স করে। যদি আমাদের শরীরের মধ্যে টক্সিন বা অপ্রয়োজনীয় বর্জ্য পদার্থ জমতে থাকে, তাহলে কিন্তু আমরা সুস্থ থাকবো না, আর আমরা সুস্থভাবে বেঁচেও থাকতে পারবো না। শরীর কিন্তু বিষাক্ত হয়ে যাবে। তো সেই বিষ যাতে আমাদের শরীরের মধ্যে আমরা বহন করে না থাকি, তার জন্য সবচেয়ে বড় কাজ যেটা করে সেটা হচ্ছে আমাদের কিডনি। কিডনি কি করে? ফিল্টার করে। মানে আমাদের ব্লাডের মধ্যে যাই যাক না কেন, সেটা যখন শরীরের মধ্যে একটা সার্কুলেটরি সিস্টেম বা রক্ত চলাচলের যে সিস্টেমটা কাজ করে, সেটা একবার কিডনিতে আসে। কিডনিতে কাজ কি হচ্ছে, কিডনির মধ্যে ছাঁকনি আছে, যেই ছাঁকনিটার কাজ হচ্ছে কি, আমাদের ব্লাডটাকে ভালো, ব্লাডের যে ব্লাডের মধ্যে যে ভালো অংশটা, সেটা আবার ব্লাড শরীরে পাঠিয়ে দেওয়া ব্লাড সার্কুলেশনের মাধ্যমে, এবং যে খারাপ অংশটা বা যেটা অপ্রয়োজনীয় পার্ট, সেটাকে কিন্তু শরীর থেকে বার করে দেয়। কিসের মাধ্যমে? ইউরিনের মাধ্যমে। এটা হচ্ছে কিডনির সবচেয়ে মোক্ষম, একদম প্রথম এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ফাংশন। তো
তো এইটাই হচ্ছে কিডনি, যেটা আমাদের একটা এক্সক্রিটরি সিস্টেম বলা হয়। এক্সক্রিটরি সিস্টেমের মধ্যে কিডনি আমাদের কি করে, ছাকনির কাজ করে এবং ফিল্ট্রেশনের কাজ করে। একদম ডাক্তারবাবু, যেটা আপনি বললেন ভীষণ আমাদের খুব গুরুত্বপূর্ণ এই অর্গানটি নিয়ে আপনি আলোচনা করছেন, কিন্তু এই যদি কোনো এরকম রোগ হয়তো আক্রান্ত হয় বা সমস্যা তৈরি হয়, তার ফলে কি কি রোগ আসতে পারে আমাদের শরীরে? দেখুন, কিডনির সবচেয়ে কমন রোগ যেটা আমরা বলি যে ক্রনিক কিডনি ডিজিজ, সিকেডি বলে কিন্তু এটা পরিচিত। এবং দেখা যায় যে ক্রনিক কিডনি ডিজিজ মানে কিডনির যে সমস্যাটা সেটা অনেক পুরনো, কোনো একটা কারণে, বিভিন্ন কারণ আছে সেগুলো আলোচনা করব, সেই কারণ থেকে শুরু হয়েছিল এবং আস্তে 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 আজকের দিনে দাঁড়িয়ে সেটা গাড়িয়ে গেছে এবং দেখা যাচ্ছে যে কিডনিটা ড্যামেজ হচ্ছে। এটা হচ্ছে ক্রনিক কিডনি ডিজিজ। তারপরে আরেকটা প্রবলেম আমরা যেটা দেখতে পারি যে নেফ্রাইটিস বলে, ঠিক আছে, আমাদের নেফ্রাইটিস, যে নেফ্রন একটা কিডনির অংশ আছে যেখান দিয়ে মেইনলি আমাদের ওই ফিল্ট্রেশনটা করা হয়, সেই অংশগুলো কি হয়, ফুলে যায়, সোয়েলিং হয়ে যায়, ঠিক আছে, সে নেফ্রাইটিস কিন্তু আমরা দেখতে পারি। তারপরে কিডনিতে অনেক সময় সিস্ট জমা হয়, সিস্ট তৈরি হয়। আবার দেখা যাচ্ছে কিডনির মধ্যে কিন্তু পাথর আসে। আরেকটা প্রবলেম আমরা দেখতে পারি কিডনির, সেটা হচ্ছে আমাদের হচ্ছে কি বলবো, যে আমাদের যে ইনফেকশন হয় আমাদের কিন্তু দেখা যাচ্ছে ইউরিনারি ট্র্যাক ইনফেকশন, ইউটিআই, এইটাও কিন্তু একটা কিডনিরই সমস্যা, বা এটার থেকেও কিন্তু ইউরিনারি ট্র্যাক যেটা আছে সেখানে ইনফেকশন যদি হয় তাহলে কিন্তু আমাদের কিডনি এফেক্টেড হয়। আমরা অবশ্যই জানবো, ডাক্তারবাবু একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন বলুন বলুন, কোথা থেকে বলছেন? আমি বর্ধমান থেকে বলছি। বলুন কি সমস্যাটা বলুন। আমার একটু বাইরে হ্যাঁ, ভালো করে বলুন কি বুঝলাম বলছেন। না, একটু জোরে বলুন। হ্যাঁ, ইউরিনটা আচ্ছা, বারে বারে ইউরিন হয়। আপনার কি পেচ্ছাবে মানে সুগারের কোনো সমস্যা রয়েছে? না 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 না, তো কিছু নেই। আচ্ছা, বারে বারে হয়। আপনি আমার 2 ঘন্টা 3 ঘন্টা অন্তত এবং আচ্ছা, বেশি হয়। পেচ্ছাবে কি জ্বালা রয়েছে? না না না, কিছু নেই। আচ্ছা, দেখুন, এটা একটা দেখার বিষয় আছে। পেচ্ছাব বেশি হচ্ছে মানে কতটা হচ্ছে আপনি তো এইভাবে মেপে দেখেননি, ঠিক আছে। মেন ব্যাপার হচ্ছে আপনার দুটো জিনিস থেকে দেখা যায় যে পেচ্ছাবের সমস্যা। একটা হচ্ছে ধরুন যদি ডায়াবেটিক হন, ডায়াবেটিস থাকে, সুগারের যদি প্রবলেম থাকে সেখানে ঘন ঘন পেচ্ছাব হওয়ার চান্স থাকে। আরেকটা দেখা যাচ্ছে যে যদি কোনো রকম ইনফেকশন হয় সেখান থেকেও কিন্তু বারে বারে কিডনি বা ধরুন ইউরিনারি ট্র্যাক ইনফেকশন হয়, তাহলেও কিন্তু বারে বারে পেচ্ছাব হয়। আরেকটা ব্যাপার আছে, যদি আপনি নর্মালও থাকেন, হয়তো জলের পরিমাণ খুব বেশি খাচ্ছেন, সেখান থেকে কিন্তু বারে বারে পেচ্ছাব হতেই পারে। এটা কিন্তু অস্বাভাবিক কিছু না। যদি জল যতটা আপনার শরীরে প্রয়োজন তার থেকে বেশি খান, তাহলে তো এটা কিডনির কাজ যে সেটাকে শরীর থেকে বের করে দেওয়া, ঠিক আছে। কিন্তু এতটাই জল খাবেন, কমও খাবেন না যেমন, তেমন আবার অতিরিক্ত মাত্রাও খাবেন না। একটা অ্যাভারেজ মানুষের দরকার, একটা অ্যাডাল্টের, যে 50 ml করে পার কেজি বডি ওয়েট, মানে আপনার ওজন যদি 50 কেজি হয় সাপোজ, তাহলে 5 5 25, 2.5 লিটার জল খাবেন। যদি আপনার 60 কেজি হয় তাহলে হচ্ছে 5 6 30, 3 লিটার খাবেন, এরকম করে যদি একটা নর্মাল লাইফস্টাইল লিড করেন। এবং যারা দেখছেন খুব ঘাম হচ্ছে, খুব পরিশ্রমের কাজ করছেন যার জন্য ঘাম হচ্ছে, বা ওর প্রচণ্ড গরমে আপনি বেরিয়েছেন তখন, বা ধরুন কোনো খেলাধুলার মধ্যে রয়েছেন, সেই সময় ক্ষেত্রে কিন্তু জলের পরিমাণটা আপনার বাড়াতেই হবে, না হলে কিন্তু ডিহাইড্রেশন হবে, এটা মাথায় রাখবেন। তো এইটার জন্য কেন আপনার অ্যাকচুয়ালি হচ্ছে, এটা যদি আপনি জানতে চান তাহলে প্রথম যেটা করতে হবে, একবার আমাদের কাছে আসতে হবে, এসে দেখাতে হবে। দেখালে তাহলে আমরা দেখে বলতে পারবো যে সঠিক কি কারণে আপনার এই প্রবলেমটা হচ্ছে। আপনি কোথা থেকে ফোন করছেন দিদি ভাই? বর্ধমান থেকে। আচ্ছা, বয়সটা একটু বললে ভালো হতো। হ্যাঁ, আচ্ছা, বর্ধমানে কিন্তু আমাদের চেম্বার প্রত্যেক মাসে 2 বার করে হচ্ছে। আপনি হেল্পলাইন নাম্বার যেটা আছে দেখুন, স্ক্রলে যাচ্ছে, লালের ওপরে হলুদ দিয়ে লেখা, এইটা এখানে ফোন করুন, ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিন, ঠিক আছে। এটাকে ফেলে রাখবেন না, কি হয়েছে জানাটা খুব জরুরি। কিছু না যদি হয় তাহলে আপনার সমস্যা নেই, কিন্তু যদি কিছু হয়ে থাকে কিন্তু আপনি হয়তো সেটা এড়িয়ে যাচ্ছেন বা ওভারলুক করে যাচ্ছেন, তাহলে কিন্তু সমস্যা বাড়তে পারে। আমি একটা কথা বলে দিই, আমরা অনেক সময় কোনো কষ্ট না হলে কিন্তু ডাক্তারবাবুদের দেখাতে যাই না। ধরুন কি হচ্ছে, আপনার
এই যে আপনি বললেন আমার পেচ্ছাপটা 2-3 ঘন্টা পর বারে বারে হচ্ছে, আপনি ফিল করছেন যে এটা একটু বেশি মাত্রায় হচ্ছে, তো এই এখন যদি আপনি সতর্ক হয়ে একবার ডাক্তারবাবুকে দেখান তাহলে আপনি জানতে পারবেন সঠিক আপনার কি কোনো অসুখ হয়েছে কি হয়নি। কারণ এমনিতেও কিডনির যখন সিমটম আসা শুরু করে, বিভিন্ন সিমটম আছে আমি ওগুলো বলবো, তখন কিন্তু দেখা যায় কিডনিটা অনেকটা এফেক্ট হয়ে গেছে। আর আমরা কিভাবে এটা ফাইন্ড আউট করি যে কিডনি সমস্যা আছে কিনা, যখন অন্য কোনো রোগ নিয়েও আসছেন, হয়তো আপনার হাইপার টেনশন আছে বা হাই ব্লাড প্রেশার আছে, সেখানে আমরা অনেক সময় কিডনি অনেকদিন ধরে ধরুন প্রেশার আছে, প্রেশারটা কমছে না, দেখা গেল মেপে বেশি আছে, আমরা একবার একটা কিডনির টেস্ট দিলাম ইউরিয়া ক্রিয়েটিনিনটা দেখে নেওয়ার জন্য। তো এরকম আমাদের কাছে এলেই কিন্তু আপনি জানতে পারবেন, না হলে কিন্তু আপনি যদি কোনো সিমটম না থাকে, কোনো বড় সমস্যা না হয়, আপনি কিন্তু বুঝতে পারছেন না। ঠিক আছে, ধন্যবাদ দিদি ভাই। আপনি যোগাযোগ করুন, ফোন নাম্বার রয়েছে, কোনো অসুবিধা নেই। আপনি ফোনের মাধ্যমে ফোন নাম্বারটাকে নোট করে রাখুন এবং ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করে চলে আসুন। তার কারণ এইগুলো প্লিজ আপনারা নেগলেক্ট করবেন না। তখন শরীরটা কিন্তু আমাদের মন্দিরের মতো, সেই শরীরকে যতটা আপনি ঈশ্বরকে যেমনভাবে আপনি আরাধনা করেন, সেইভাবে আমার মনে হয় আমাদের শরীরটাকেও যদি আমরা সেইভাবে আরাধনা করি, পুজো করি, ভালো রাখি, তাহলে মনে হয় আমরা শরীরও আমাদের ভালো থাকবে সর্বক্ষণ। আর এরকম ডক্টরদের পরামর্শটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, সেইভাবে কিন্তু আমাদের আজকে সুন্দরভাবে অ্যানালিসিস করে দিচ্ছেন ডাক্তারবাবু। আমরা আবার একটু আলোচনায় ফিরবো। ডাক্তারবাবু, এই যে আপনি কিডনি নিয়ে যে বললেন, আমরা একটু সিমটমটা জানবো যে এর কি কি সিমটমগুলো আমরা বুঝবো আগে থেকে যে এই রোগে আমরা আক্রান্ত হতে চলেছি বা এর দেখুন, যদি ইউরিনারি ট্র্যাক ইনফেকশন হয়, আমরা যে ইউটিআই বলি, সেখানে এরকম পেচ্ছাপের একটা সমস্যা দেখা দেয়, অনেক সময় পেচ্ছাপে জ্বালা জ্বালাও হবে, ঠিক আছে, এগুলো একটা হয়। আচ্ছা, তাছাড়া ধরুন যে ক্রনিক কিডনি ডিজিজ যেটা আছে, সেখানে আমরা কি দেখতে পাই যে সেখান থেকে পা ফুলতে পারে, পায়ের পাতা ফুলতে পারে, আঙুল ফুলতে পারে পায়ের, এগুলো। আবার নেফ্রাইটিস যখন হয়, ঠিক আছে, সেই নেফ্রাইটিসের ক্ষেত্রেও দেখা যায় যে পা ফুলছে, আবার অনেক সময় দেখা যায় মুখ ফুলছে, চোখ ফুলছে, এগুলো কিন্তু হচ্ছে, মানে শরীরে কিন্তু জলের পরিমাণটা বেড়ে যাচ্ছে, মানে জলটা বার করতে পারছে না শরীর, সেখানে পেচ্ছাপেরও কিন্তু দেখা যায় সমস্যা হচ্ছে। আচ্ছা, অনেক সময় দেখা যায় যে যদি আমাদের বেশি স্টোর হয়ে থাকে, ধরুন পেচ্ছাপ আপনি ঠিক মতো করেন না, খুব আটকে রাখছেন, অনেক জোরে না পেলে যতক্ষণ না আপনি সহ্য করতে পারছেন না তার আগে অবধি আপনি টয়লেট যাচ্ছেন না, খুব বাজে অভ্যাস এটা। মহিলাদের অনেকের একটা হ্যাবিট থাকে দেখবেন। আর একটা জিনিস বলছি, আপনার দেখবেন অনেক সময় টয়লেটে কিন্তু ব্যাড স্মেলও বেরাতে পারে, ঠিক আছে, তখন বুঝবেন যে আপনার জলের পরিমাণটা কিন্তু কম খাওয়া হচ্ছে বা বডিতে টক্সিন জমছে। ওরকম চেপে রাখবেন না টয়লেট, যে আপনি হ্যাঁ হয়তো বাইরে গেলে আপনাদের মহিলাদের একটু অসুবিধা হতে পারে, কিন্তু তবু যেখানে হাইজিন মেনটেন করা যায় সেইটা মেনটেন করে কিন্তু টয়লেট কিন্তু ইউরিন কিন্তু পাস করতে হবে, না হলে কিন্তু কিডনি ড্যামেজ হওয়ারও চান্স থাকে। তো এই সিমটমগুলো থাকে। তার পাশাপাশি দেখুন অনেক সময় দেখা যায় পেইন হতে পারে, ধরুন যদি স্টোন হয়, অনেক সময় দেখা যায় যে কিডনিতে পেইন হয়, তো সেগুলো মাথায় রাখবেন। তো এগুলো কিন্তু দেখে নিতে হবে। আর যদি দেখছেন যে এরকম কিছু, অ্যাকচুয়ালি আমি যেটা বললাম যে সিমটমগুলি তখনই আসে যখন দেখবেন আপনার অলরেডি একটু সমস্যা এসছে। হ্যাঁ, এছাড়াও যদি দেখছেন আপনি যখন টয়লেট পাস করছেন খুব বেশি ফেনা হচ্ছে, তখন একবার চেক করে নেবেন ডাক্তারবাবুদের দেখিয়ে যে কোনো রকম সমস্যা আসছে কি। তো এগুলো, বা পুরুষদের ক্ষেত্রেও বলবো, দেখুন অনেক সময় কি হয় যে আমাদের যে ইউরিনের পাইপটা আছে সেখানে যদি দেখা যায় যে জমে আছে, স্টোন জমে আছে, তাহলে দেখবেন অবস্ট্রাকশন আসবে পেচ্ছাপ করতে গিয়ে। এই যে ব্যাপারগুলো, বা কম জল খাচ্ছেন, সেখানে দেখছেন ইউরিনে কোনো জ্বালা করছে বা কিছু দিনের পর দিন, সেটা জল খেয়েও তারপরে ঠিক হতে চাইছে না, তখন কিন্তু অবশ্যই দেখাবেন। একদম। আমরা রাখবো, আবার আলোচনা ফিরবো, তার আগে আরেকজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ, নমস্কার আপনাকেও। বলুন, কোথা থেকে বলছেন? নমস্কার, বলুন সমস্যাটা বলুন। বলুন বলুন সমস্যাটা কি হয়েছে? আমার পেট কামড়ে মানে পেট কামড়ে, আমার সমস্যা পটি হয়। আচ্ছা, আম পড়ে। আচ্ছা, এটা কতদিন ধরে হচ্ছে? এইটা অনেকদিন ধরেই হচ্ছে, মাঝে মাঝে হয় আবার কমে যায়, ওষুধ খাই আবার হয়। প্রথম যেটা আপনি শুনতে থাকুন, প্রথম যেটা আপনি করবেন সেটা হচ্ছে ফ্রিজের খাবার, বাসি খাবার, দুধের খাবার, এগুলো সব বন্ধ করুন, ঠিক আছে? দ্বিতীয় কথাটা হচ্ছে শাক যেগুলো হয় শাকগুলো খাবেন না, কিন্তু সবজি খাবেন,
ঠিক আছে। আর আরেকটা জিনিস যে কামড়ে কামড়ে ব্যথা হচ্ছে, এটার জন্যই বলছি যে খাবার দাবারগুলো এভাবে মেনটেন করবেন। দ্বিতীয় কথা, জল যেটা খাচ্ছেন যাতে খুব পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা থেকে জলটা খাবেন, যাতে কোনো রকম এটা কি দেখুন অনেক সময় আমি বলবো মডার্ন মেডিসিনে যেটা বলে অ্যামোবিক ডিসেন্ট্রি হয়, অনেক সময় অ্যামোবাইসিস হয়, ঠিক আছে। আয়ুর্বেদ মতো বলছে একই জিনিস, ভাষাটা খালি আলাদা। আয়ুর্বেদ বলছে কি, যে শরীরে যদি আম জন্মায় তাহলে কিন্তু বিভিন্ন রোগের সৃষ্টি হয়। তার মধ্যে আমাশয়ও কিন্তু একটা তেমনই জিনিস, যেখানে অপক্ক আম মানে ডাইজেশন গন্ডগোল হয়, সেখানেই কিন্তু আমাশার সৃষ্টি হয়, ঠিক আছে। এর জন্য বলবো লাইফস্টাইল চেঞ্জ করুন, খাবার দাবার ঘরোয়া খাবার দাবার খান, যে খাবারে গ্যাস হবে অ্যাসিডিটি হবে সেগুলো অ্যাভয়েড করুন, বাইরের জাঙ্ক ফুড ফাস্ট ফুড খাবেন না, আর মানে বেশি বেশি মাছ মাংস ডিম অতিরিক্ত মাত্রায় খাবেন না, সবজিগুলো খান, ঠিক আছে। এগুলো মেনটেন করুন, দেখবেন অনেক ভালো থাকবেন। আর যদি দেখছেন এটা আপনাকে তাও কষ্ট দিচ্ছে, তাহলে বলবো একবার হেল্পলাইন নাম্বারে কল করে আমাদের কাছে এসে দেখান। আয়ুর্বেদে কিন্তু এর খুব সুন্দর ট্রিটমেন্ট আছে, বডিকে ডিটক্সিফাই করা যায় পঞ্চকর্মার মাধ্যমে, একদম ভেতর থেকে যখন আপনার পুরো এলিমেন্টারি ক্যানাল বা ধরুন ডাইজেস্টিভ যে সিস্টেমটা ওটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে, এবং তার পাশাপাশি আমাদের ওষুধ চলবে, দেখবেন খুব তাড়াতাড়ি এটার থেকে বেরিয়ে আসতে পারবেন এবং সবসময় সুস্থ থাকতে পারবেন। কারণ না হলে আমাশয়ের থেকে অনেকের চেহারা ভেঙে যায়, কারণ পুষ্টি পায় না শরীর। আপনি হয়তো খাচ্ছেন, সেটা হজম হচ্ছে না, হজম না হলে ওইরকম আম হয়ে বেরিয়ে যাবে, পাতলা পটি হয়ে বেরিয়ে যাবে, ঠিক আছে। এই সমস্যাগুলো হবে। এবার যদি আপনি এমন কিছু দোকান থেকে ওষুধ খান যে এই পটিগুলো যাতে না হয়, তাহলে ওখানে কনস্টিপেশন হয়ে যাবে, কনস্টিপেশন হলে গ্যাস হবে, অ্যাসিড বেড়ে যাবে। তার মানে এই জিনিসটাকে সিস্টেমটাকে ঠিক করতে হবে। সিস্টেমটাকে ঠিক করতে গেলে আপনার কিন্তু আসতে হবে এনবিপিতে আয়ুর্বেদ চিকিৎসা করানোর জন্য। একদম, অবশ্যই আমরা আলোচনায় ফিরবো। আমাদের যে আজকের আলোচনাটি চলছে নিশ্চয়ই আমরা ফিরে আসবো। তার আগে আমি একটু জানিয়ে দেবো, এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের গ্রুপ অফ ডক্টরসদের আপনারা কোথায় কখন পেয়ে যাচ্ছেন তার শিডিউলটা আমি একটু জানিয়ে দিচ্ছি। আগস্ট এবং সেপ্টেম্বর জুড়ে তারা রয়েছেন। বনগাঁতে ডক্টর এন ভট্টাচার্য রয়েছেন, ক্যানিংয়ে ডক্টর আর দে এবং বহরমপুরে ডক্টর বি শর্মা রয়েছেন। এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ডিরেক্টর থাকছেন। খড়গপুরে ডক্টর এন ভট্টাচার্য থাকছেন। মালদহে ডক্টর এস ঘোষাল থাকছেন। কৃষ্ণনগরে ডক্টর বি শর্মা থাকছেন এবং আগরতলাতে ডক্টর এন ভট্টাচার্য থাকছেন। কোচবিহারেতে ডক্টর এস ঘোষাল থাকছেন। হেরিয়াতে ডক্টর এ হালদার থাকছেন। মেচেদাতে ডক্টর এন ভট্টাচার্য থাকছেন। শিলিগুড়িতে ডক্টর বি শর্মা থাকছেন এবং বাঁকুড়াতে ডক্টর এ হালদার থাকছেন। কাকদ্বীপে ডক্টর এস ভাদুরী থাকছেন, যিনি আমাদের আজকের গেস্ট ডক্টর, এবং আরামবাগে থাকছেন ডক্টর এ হালদার থাকছেন। গৌহাটিতে থাকছেন ডক্টর বি শর্মা উপস্থিত থাকছেন। শিলচরে ডক্টর এস ঘোষাল থাকছেন। পুরুলিয়াতে ডক্টর এ হালদার থাকছেন। ঝাড়গ্রামে ডক্টর এ হালদার থাকছেন। রায়গঞ্জে ডক্টর এস ঘোষাল থাকছেন। বর্ধমানে ডক্টর এন ভট্টাচার্য থাকছেন। নিউ আলিপুরদুয়ারে থাকছেন ডক্টর বি শর্মা উপস্থিত থাকছেন। দুর্গাপুরে ডক্টর এন ভট্টাচার্য থাকছেন। বোলপুরে ডক্টর এস ভাদুরী থাকছেন। হলদিয়াতে ডক্টর বি শর্মা থাকছেন। জামশেদপুরে ডক্টর এন ভট্টাচার্য থাকছেন। গঙ্গারামপুরে ডক্টর এস ঘোষাল থাকছেন। আসানসোলে ডক্টর বি শর্মা থাকছেন। ডিব্রুগড়ে ডক্টর এস ঘোষাল থাকছেন এবং দিল্লিতে থাকছেন ডক্টর এ হালদার উপস্থিত থাকছেন। আপনাদের আমরা শিডিউলটা জানিয়ে দিলাম, অর্থাৎ আগস্ট এবং সেপ্টেম্বর জুড়ে রয়েছেন। আর আপনারা জানেন এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের হেড অফিস কিন্তু মধ্যমগ্রামে অবস্থিত। সেখানে সোম থেকে শনি প্রত্যেকটি এক্সপিরিয়েন্স ডক্টররা থাকছেন এনবিপির। এছাড়া উত্তর কলকাতার মধ্যে হাতিবাগানে এবং দক্ষিণ কলকাতার মধ্যে ল্যান্সডাউনে আপনার চেম্বার রয়েছে। এছাড়া বেলুড়ে রয়েছে, খিদিরপুরেও চেম্বার আছে এবং হাওড়া শিবপুরে রয়েছে এবং বাল্টিগুড়ি বাজার দাসনগরেও চেম্বার আছে। এবং আমতলার প্রত্যেক বৃহস্পতিবার ডক্টর বি শর্মা উপস্থিত থাকছেন। এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ডিরেক্টর থাকছেন প্রত্যেক বৃহস্পতিবার আমতলাতে। আমি ফোন নাম্বারটি বলে দিচ্ছি, টিভি স্ক্রিনে যে দুটি নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন হেল্পিং নাম্বার বলে লেখা রয়েছে, 9830235527 একটি নাম্বার এবং আরেকটি নাম্বার 9830235537। আর বন্ধুরা অবশ্যই কিন্তু যখন আসবেন, কোথাও যদি চিকিৎসা করে থাকেন, ট্রিটমেন্ট করে থাকেন, সেই চিকিৎসালয়ের যেখানে করেছেন চিকিৎসা সেখানকার প্রেসক্রিপশন এবং রিপোর্টসগুলো কিন্তু ক্যারি করবেন, সঙ্গে নিয়ে আসবেন। তাহলে কি হয়, আরও সুন্দরভাবে সেটা ডায়াগনোসিসের মাধ্যমে প্রপার ট্রিটমেন্টটা আরও সুন্দর করে পাবেন এবং অবশ্যই সুস্থ সবল সতেজ জীবন ফিরে পাবেন।
আমরা আবার একটু আলোচনায় ফিরবো। আমাদের আজকের যে আলোচনাটি চলছে কিডনি নিয়ে, আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটি অর্গান আমাদের শরীরের। ডাক্তারবাবু, আপনি তো অনেকটাই বললেন, সিমটমটাও আমরা জানলাম যে এই হলে আমরা আগে থেকে বুঝতে পারবো যে কিভাবে সেই রোগটাকে আমরা নির্মূল করব বা ভালো থাকবো। আর এবার আমরা জানবো তার খাদ্য তালিকায় আপনি কি রাখবেন, মানে ফুডটা কি বলবেন? হ্যাঁ, দেখুন, এই যে খাদ্য তালিকায় সবচেয়ে ভালো আমি বলবো আয়ুর্বেদিক মতে যেটা আমরা খাদ্য তালিকায় প্রেসক্রাইব করি সেটা হচ্ছে আপনার যে খাদ্য খাবার তার মধ্যে প্রোটিনের মাত্রাটা কিন্তু কমিয়ে দিতে হবে, কারণ প্রোটিনের যে এন্ড প্রোডাক্ট সেগুলো কিন্তু কিডনির জন্য ক্ষতিকারক। আর কিডনির সমস্যা যদি অল্প একটু তৈরি হয়ে যায় তাহলে সেখানে কিন্তু এই ইউরিয়া ক্রিয়েটিনিন এগুলো বাড়তে থাকে, আমরা দেখেছি, কারণ শরীর থেকে ওটা বেরাতে পারে না, ওই ব্লাডের মধ্যে ঘুরতে থাকে। তো এইটা হলে কিন্তু আমাদের শরীরের মধ্যে টক্সিন জমতে থাকে। তার জন্যই আমাদের প্রোটিন জাতীয় খাবার এবং মানে হাই প্রোটিন জাতীয় খাবারগুলো অ্যাভয়েড করতে হয়। যেমন ধরুন আমরা এই মাছ, মাংস, ডিম, তার পাশাপাশি ধরুন আমাদের দুধের প্রোডাক্ট, এগুলো কিন্তু আমাদের অবশ্যই বাদ দেওয়া উচিত। আর আরেকটা কথা বলবো যে আমাদের যে খাদ্য খাবারের মধ্যে সবজি খাওয়া উচিত, কোন সবজিগুলো খাওয়া উচিত যেটার মধ্যে দেখা যাবে যে ইউরিক অ্যাসিডের মাত্রা কম থাকে, এইগুলো কিন্তু আমাদের একটু নজর, তার জন্য দানা জাতীয় খাবারগুলো একটু অ্যাভয়েড করা উচিত। আপনি পটল, ঝিঙে, লাউ, এগুলো কিন্তু সবচেয়ে হেলদি ভেজিটেবলস এই সময়ের জন্য, এগুলো আমাদের মাথায় রাখতে হবে। তার সাথে সাথে ধরুন দেখতে হবে, যদি ধরুন আমরা ডাল খাচ্ছি, ডালটা মুগ ডাল বেটার, ঠিক আছে, মুসুর ডালটা অ্যাভয়েড করা উচিত কারণ সেটা হাই প্রোটিন ডাল একটা। তো মুগ ডাল যেটা সবুজ আমাদের দেখি গোটা মুগ যেটা বলি, ওগুলোর কিছুটা পরিমাণে খাওয়া যেতে পারে, ঠিক আছে। এগুলো মাথায় রেখে চলতে হবে। জলের পরিমাণটা কিন্তু তখন কমাতে হবে, রেস্ট্রিক্টেড করতে হবে, কার কেমন সমস্যা আছে সেই অনুযায়ী। তার মানে এই যে ব্যাপারটা, এটা কিন্তু আরো সুন্দর করে আমরা আপনাকে গাইড করতে পারবো যখন কোনো অল্প সমস্যা হলেও আপনি আমাদের কাছে দেখাতে আসছেন এবং আপনার পুরো রোগের মানে বিবরণটা আমরা একদম সুন্দরভাবে পেয়ে যাব। মানে ডায়াগনোসিসটা যখন সুন্দর মতো হয়ে যাবে যে কিডনির কি সমস্যা হচ্ছে, কোন জিনিসটা বেড়ে আছে, কোনটা খারাপ হয়ে আছে, বা কি কারণে কিডনির সমস্যাটা হচ্ছে, এগুলো যখন আমাদের ডায়াগনোসিস হয়ে যাবে দেখবেন ট্রিটমেন্ট করলে আস্তে আস্তে কিন্তু প্রবলেমটাকে আপনি সলভ করে নিতে পারবেন। একদম। এখন কিন্তু খুব সচরাচর ঘরে ঘরেও অনেকটা পৌঁছে গেছে যে স্টোন ফর্ম করে, কিডনিতে স্টোন, এটা কি বলবেন, আয়ুর্বেদ চিকিৎসা কি বলছে? দেখুন, এই যে আমাদের এখানে এই যে কিডনির স্টোন অনেক আসে, ঠিক আছে, এবং যারা আসে তারা বেশিরভাগই কি হয়, তারা ভয় পায় যে অপারেশন করতে, যে অনেকেই শুনে আসে অন্য ডাক্তারবাবুদের কাছ থেকে, যখন রিপোর্টে সোনোগ্রাফিতে দেখে নিল সমস্যা আছে এবং ইয়ে করছে যে অপারেশন করতে হবে, ডাক্তারবাবুরা বলে দেয়, তখন কিন্তু তারা আয়ুর্বেদের শরণাপন্ন হতে চায় এবং আমাদের কাছে যখন আসে, আমাদের এখানে কিন্তু অল্প কিছুদিনের মধ্যেই ট্রিটমেন্ট করলে দেখা গেছে মেডিসিনের মাধ্যমে কিন্তু কিডনির স্টোন আস্তে আস্তে করে নষ্ট, মানে ওটাকে বের করে দেওয়া যায়, রিমুভ করা যাচ্ছে। আমাদের এখানে এরকম অনেক পেশেন্ট আছে যারা উপকার পেয়ে দেখায়ও, হাতের মধ্যে স্টোন রেখেও কিন্তু আমরা এরকম ইন্টারভিউ দেখেছি যে যারা উপকার পেয়েছে তাদের কিন্তু স্টোন বেরিয়ে এসছে একদম, ঠিক আছে, ফ্লো বেড়ে গেছে, ইউরিন দিয়ে পাস হয়ে গেছে। দেখুন, যদি সেটা বড় হয়ে বেরায় তাহলে তো দেখতে পাওয়া যাচ্ছে বড় আকারের, কিন্তু অনেক সময় ওগুলো ক্রাশ হয়ে যায়, মানে ওগুলো ভেঙে ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে একদম বেরিয়ে যায়, যেটা চোখে দেখা যায় না। এবার আপনি বুঝবেন কিভাবে যে ওটা সত্যি বেরালো না আমরা বলছি বেরোলো। দুটো ব্যাপার, একটা হচ্ছে দেখবেন ওটা হলে আপনার যে সিমটম গুলো সেগুলো কমে গেছে। যদি ধরুন কারো এমন জায়গায় থাকে যে মূত্রনালী যেটা সেখানে গিয়ে আটকে আছে, তাহলে দেখবেন বেরাতে গেলে, পেচ্ছাপ বেরাতে গেলে কষ্ট হচ্ছে, বাধা পাচ্ছে, দেখবেন সেই ফ্লোটা বেড়ে গেছে, একটা জিনিস। দ্বিতীয় কথা হচ্ছে যাদের ব্যথা হতো কোমরে, সেই ব্যথাটা দেখবেন আস্তে আস্তে কমে গেছে। এটা হচ্ছে একভাবে আপনি জানতে পারলেন। দ্বিতীয়ভাবে যেটা জানতে হবে, আপনি যখন ইউএসজি আবার করাবেন ওই সমস্যাটা চলে যাওয়ার পর, দেখবেন যে ইউএসজিতে দেখাবে ওর স্টোনটা নেই, তাহলে আপনি দুভাবেই কনফার্ম হয়ে গেলেন যে আপনার রোগটা শরীর থেকে সরে গেছে। তারপরে আর আপনার ওষুধও খেতে হবে না। লাইফস্টাইল একটু মেনটেন করবেন সুন্দর করে, একটা ব্যালেন্স লাইফস্টাইল মেনটেন করবেন, যেখানে খাওয়া দাওয়া সুন্দর থাকবে, সাত্বিক আহার গ্রহণ করবেন, যেখানে অতিরিক্ত মাত্রায় যেই জিনিসগুলো থেকে এই প্রবলেমগুলো হয় সেগুলো অ্যাভয়েড করবেন, ব্যাস অটোমেটিক দেখবেন আপনি চিরকালই সুস্থ থাকবেন।
একদম আরেকজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ বর্ধমান পালসেট থেকে বলছি। আচ্ছা হ্যাঁ বলুন। কি সমস্যাটা বলুন। বলছি স্যার, আমার না সকালে ঘুম থেকে উঠে নিচের দিকে নামলে পায়ে খুব ব্যথা হয় বা কারেন্টের মতো লাগে। আচ্ছা গত 1 সপ্তাহ 15 দিন হয়েছে। আচ্ছা আপনার এখনো কিছু দেখাইনি। আচ্ছা আপনার কি সুগার আছে? সুগার নেই, প্রেশার আছে। আর আপনার পায়ে যে এটা হচ্ছে, এমনি কি পায়ে কোথাও ব্যথা আছে বা কোমরে ব্যথা আছে? না না, কিছু ব্যথা নেই। সকালে বিছানা দিয়ে নামলে না তলা থেকে কারেন্ট যিনি লাগিয়ে হয়। বুঝতে পেরেছি, হ্যাঁ। দেখুন ঠিক হয়ে যাচ্ছে। হ্যাঁ বুঝতে পেরেছি। ওটা কি হয়, সারা রাত যেহেতু আপনি একটা মানুষ শুয়ে থাকে, ঘুমিয়ে থাকে, মুভমেন্ট হয় না, ওই জায়গাটা আপনার স্টিফ হচ্ছে, ঠিক আছে, এবং নার্ভের উপরে চাপ আসছে, তার জন্যই কিন্তু ওই প্রবলেমটা দেখা দিচ্ছে। যেই সকালবেলা আপনি একটু হাঁটাচলা করলেন, ব্লাড সার্কুলেশনটা ঠিক হওয়া শুরু হলো, স্টিফনেসটা কমে গেল, তখন আপনি ওই ব্যাপারটা অসুবিধা হচ্ছে না। ডেইলি কি করুন, ঘুম থেকে ওঠার মানে ঘুমোতে যাওয়ার আগে মোটামুটি 20 থেকে 30 মিনিট একটা ফুড বাথ নিন, ঠিক আছে। গরম জলে পাটা চুবিয়ে রাখবেন, ওই অ্যাঙ্কেল পোর্শন অবধি চুবিয়ে রাখবেন, তাতে কি হবে, ব্লাড সার্কুলেশনটা ভালো হবে, ঠিক আছে। তারপর আপনি ঘুমোতে যাবেন। তো এটা করুন কিছুক্ষণ, কয়েকদিন করুন, করার পর দেখবেন যে এটা হয়তো কমে যাচ্ছে। যদি দেখছেন কমছে না, তাহলে বলবো একবার আমাদের কাছে আসতে হবে, এসে আমাদের পরীক্ষা নিরীক্ষা করে দেখবো কি কারণে অ্যাকচুয়ালি হচ্ছে, ঠিক আছে। আপনি সুগার লাস্ট কবে টেস্ট করেছেন? আমি 6 মাস অন্তর করাই, বাড়ির লোক। 6 মাস অন্তর অন্তর করান, লাস্ট জবে করেছেন তখনও আবার ঠিক ছিল, তাই তো? হ্যাঁ, কোনো অসুবিধা ছিল না, ঠিক আছে। এটা আপনি আসুন, আমরা একবার দেখে নেব, যে আমি যেটা বললাম ওইটা করে যদি দেখছেন ঠিক আছেন তো ভালো। আপনি হেল্পলাইন নাম্বারে কল করুন, আপনার কাছাকাছি কোন চেম্বারটা হবে আপনাকে সব বলে দেবে। হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ। ফোন নাম্বারটি আরেকবার আমি বলে দিচ্ছি। আপনার টিভি স্ক্রিনে যে দুটি হেল্পিং নাম্বার দেখতে পাচ্ছেন, 9830235527 একটি নাম্বার এবং আরেকটি নাম্বার 9830235537। এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে আমরা আপনারা যারা এসেছেন, এসে দূর দূর প্রান্ত থেকে, কাছের ও দূরের বন্ধুরা এসে তারা কতটা সুস্থ সবল সতেজ জীবন ফিরে পেয়ে কতটা আনন্দিত, কতটা উচ্ছ্বসিত, কতটা প্রাণবন্ত, প্রাণোচ্ছল হয়ে তাদের বক্তব্যগুলো আপনাদের কাছে পৌঁছে দিচ্ছেন। আসুন আমরা তারই এক ঝলক দেখে নিই। আপনার নাম? রীতা ভট্টাচার্য। কোথায় বাড়ি আপনার? দমদম। কি রোগে ভুগছিলেন আপনি? ভুগছি অস্টিও আর্থ্রাইটিস, ডক্টর বললেন। অস্টিও আর্থ্রাইটিস কতদিন ধরে ভুগছেন? আমি এটা জানতে পারলাম মার্চের প্রথমে। এই রোগ নিয়ে অন্য জায়গায় কোনো ট্রিটমেন্ট করিয়েছিলেন? অ্যালোপ্যাথিক করিয়েছিলাম। তাতে কোনো রেসপন্স পেয়েছিলেন? না, সেরকম আমাকে হাঁটু চেঞ্জ করতে বলেছিল, হাঁটুটা রিপ্লেসমেন্ট করতে বলেছিল। তারপর আপনি ডক্টর বি শর্মার কাছে আসেন। বি শর্মার কাছে আপনি কতদিন ধরে এই ট্রিটমেন্টে আছেন? আমি 15 দিন। 15 দিন। এখন আপনি পঞ্চকর্ম নিচ্ছেন। হ্যাঁ, পঞ্চকর্ম যেটা নিচ্ছেন, সেই পঞ্চকর্মটা আপনার কদিন হয়েছে? 9 দিন। আর আপনাকে নিতে বলেছে কদিন? 15 দিন। 15 দিনের ভেতর 9 দিন আপনার পঞ্চকর্ম হয়েছে। এখন আপনি কিরকম আছেন? এখন আমি মোটামুটি ভালোই আছি। আগে আমাকে কিছুদিন, এই 15 দিনের মধ্যেই বা 15 দিন আগে, 1 সপ্তাহ আগে থেকে মানে আমি ব্যালেন্সটা রাখতে পারতাম না, একটু লাঠিতে ভর করতে হয়েছিল। এখন আপনি লাঠি নিয়ে হাঁটছেন? না, এখন লাঠি নিয়ে হাঁটছি না। মানে আগের তুলনায় আপনি এখন অনেকটাই সুস্থ আছেন। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে এখন আগের থেকে আপনি অনেকটাই সুস্থ, তাই তো? হ্যাঁ। আপনার নাম? ভাস্কর ঘোষ। কোথায় বাড়ি আপনার? খড়িবাড়ি। কি রোগে ভুগছেন আপনি? অস্টিওআর্থ্রাইটিস। এই অস্টিওআর্থ্রাইটিস রোগটাতে আপনি কতদিন ভুগছেন? কম বেশি 1 বছর। 1 বছরে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছিলেন? অ্যালোপ্যাথিক চিকিৎসা করেছিলাম। তাতে আপনার সুস্থতা বোধ করেছিলেন আপনি? না, আরো ব্যথা যন্ত্রণা আতঙ্ক সৃষ্টি ছিল। ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি কতদিন আছেন? 15 দিন। 15 দিন মেডিসিন খাচ্ছেন। হ্যাঁ। এই মেডিসিন খেয়ে আপনি কেমন আছেন? অনেকটা সুস্থ বোধ। 15 দিনের মেডিসিনে আপনি অনেকটা সুস্থ বোধ করছেন। কত শতাংশ সুস্থ আছেন? 100-র মধ্যে 70%। 70-75% আপনি ভালো আছেন। আগে হাঁটা চলা বা দাঁড়াতে পারতেন? না, দাঁড়ানোই ব্যালেন্স ছিল না। এখন ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি 15 দিনে দাঁড়াতেও পাচ্ছেন, হাঁটতেও পাচ্ছেন, হাঁটতেও পারছি, তাই তো?
এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ট্রিটমেন্টে আপনি কতটা খুশি এবং ভালো আছেন? আমি অনেকটা খুশি, খুবই ভালো আছি। খুব ভালো আছেন। আপনার নাম? জিয়া বিবি। কোথায় বাড়ি আপনার? বারাসাত। কি রোগে ভুগছিলেন আপনি? সাইটিকা বাতের জন্য। মানে রিউমাটার আর্থ্রাইটিস। হ্যাঁ। এই রিউমাটার আর্থ্রাইটিস রোগটাতে আপনি কতদিন ধরে ভুগছেন? 9 বছর। 9 বছর। 9 বছরে অন্য কোথাও ট্রিটমেন্ট করিয়েছিলেন এই রোগটা নিয়ে? অ্যালোপ্যাথি দেখিয়েছি অনেক। অ্যালোপ্যাথিক যে ট্রিটমেন্ট করলেন তাতে কোনো সুরাহা পেয়েছিলেন? না, মানে খাওয়া হয় যখন তখন মানে ব্যথা কমে যায়, আবার ফের মানে তারপরে আবার মানে যখন ওষুধ খাচ্ছেন ভালো থাকছেন, আবার ব্যথা বাড়ছে। হ্যাঁ। তা এই কষ্টটা আপনার কেমন ছিল? আপনার প্রচন্ড। প্রচন্ড কষ্ট ছিল। বাড়ির কোনো কাজকর্ম করতে পারতেন? না, পারতেন না। ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি কতদিন আছেন? এই 3 মাস। 3 মাস আপনি ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আছেন এবং ওষুধ খাচ্ছেন। হ্যাঁ। এই ওষুধ খাওয়াতে আজকে আপনার যে রিপোর্টটা এসছে সেই রিপোর্টটা হলো, আগে আপনি যখন ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে এলেন তখন আপনার অ্যান্টি-সিসিপি ছিল 500, এখন আপনার অ্যান্টি-সিসিপি কত এসছে? 3.44। 3.44। আর যখন আপনি এসছিলেন আরএফ ফ্যাক্টর ছিল আপনার 87.86, এখন আপনার কত এসছে? 60.8। 16.8। আর একটা রোগ ছিল আপনার সুগার। এই সুগারটা আপনার খালি পেটে ছিল 210 এবং ভরা পেটে ছিল 312। এখন আপনি নিজে রিপোর্টটা হাতে নিয়ে নিজে বলুন এখন আপনার সুগার কেমন আছে? খালি পেটে এখন 121, ভরা পেটে 181। 121 আর 181। তাহলে আগের থেকে আপনার এই রিপোর্টটা অনেকটাই নরমাল এসে গেছে। এখন আপনি কেমন আছেন? এখন আমি আগের চেয়ে অনেক ভালো আছি। আর এই রিপোর্টটা দেখার পর আপনি কতটা খুশি? অনেক খুশি আমি। নিজের হাতে রিপোর্ট রেখেছেন এবং কতটা খুশি নিজে বলুন। অনেকটাই, মানে এতটাই খুশি যে ভিতরে যে রোগটা ছিল সেটা কমে যাওয়া মানে কি একটা মানুষের মধ্যে কি আনন্দ আসে সেটা আপনারাও মানে জানলে বুঝতে পারবেন, যে যখন যে রোগ থেকে মুক্তি পাওয়া যায় তখন সেই রোগটার প্রতি মানে কেমন একটা খুশি আসে, যে দেহ থেকে বেরিয়ে যাচ্ছে মানে কি প্রচন্ড একটা খুশি। আর এখন বাড়ির কাজ করতে পারছেন? হ্যাঁ। এখন বাড়ির কাজ করতে কোনো কষ্ট? না। এখন তাহলে আপনি বাড়ির কাজ কর্ম সবকিছু নিজে হাতে নিজে করতে পারছেন। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ট্রিটমেন্টে আপনি কতটা খুশি এবং ভালো আছেন? অনেকটাই ভালো আছি। আর খুশিও আছেন, তাই তো? হ্যাঁ। আপনারা অবশ্যই দেখলেন, আপনাদের কাছে আমরা সেটা পৌঁছে দিলাম যে এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে যারা এসেছেন, আমরা এরকম ছোট ছোট কিছু ক্লিপিংস আপনাদের কাছে তুলে দিচ্ছি। এই রকমই কিন্তু অসংখ্য মানুষরা আসছেন নানান রোগ নিয়ে, নানান জটিল কঠিন রোগ নিয়ে, ক্রনিক রোগ নিয়ে, নানান ছোট রোগ বড় রোগ সব রকম রোগের চিকিৎসাই কিন্তু আপনারা এখানে পাচ্ছেন। আর তার সঙ্গে কিন্তু আরেকটি আপনাদের সুখবর, আপনারা তো সেটা জানেন যে অ্যাস্থেটিক ডিপার্টমেন্টও রয়েছে সেখানে, যেখানে কিন্তু বিউটি আমাদের সৌন্দর্যকে কিভাবে বৃদ্ধি করা যায়, সৌন্দর্যকে কি ভালো রাখা যায়, আমাদের কিভাবে স্কিনের যত্ন রাখা যায়, স্কিন থেকে শুরু করে হেয়ার ট্রিটমেন্ট, সব রকম ট্রিটমেন্ট কিন্তু একই ছাদের তলায় কিন্তু আপনারা পাচ্ছেন। বিভিন্ন রোগের যেমন পাচ্ছেন তেমনই কিন্তু এই ডিপার্টমেন্টে অ্যাস্থেটিক যে ডিপার্টমেন্ট ডিভিশন রয়েছে সেখানেও কিন্তু এই সুন্দরভাবে সেখানে একটা চিকিৎসার ব্যবস্থা রয়েছে। আর তার সঙ্গে কিন্তু পঞ্চকর্ম থেরাপি, তার সঙ্গে মেডিটেশন, মানে সব কিছু কিন্তু আপনারা একই জায়গায় পেয়ে যাচ্ছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে। আর এই যে আমাদের সেই দক্ষ আমাদের ডক্টরদের সঙ্গে পাই, যারা কিন্তু সর্বক্ষণ আপনাদের সঙ্গে রয়েছেন আন্তরিকভাবে, তারা খুব আন্তরিকভাবে আপনাদের সঙ্গে কিন্তু থাকেন, যে কিভাবে এই নানান রোগ থেকে কিভাবে একটা মুক্তির পথ দেখানো যায়, কিভাবে ভালো থাকা যায়, নিজেদেরকে ভালো রাখা যায়। প্রত্যেকটি ডক্টরের মেধা, শিক্ষা, কোয়ালিটি, যোগ্যতা আমার মনে হয় সেটাই বলে দিচ্ছে তারা একেবারেই সাকসেসফুল। আমরা এইভাবে কিন্তু এগিয়ে যাচ্ছি এবং ভীষণভাবে তারা কিন্তু প্রত্যেকটি পেশেন্টরা ভালো আছেন, উপকৃত হয়ে তারা কিন্তু আবার তার নিজের বাড়িতে ফিরে যাচ্ছে আনন্দ সহকারে। অবশ্যই সেটারই ক্লিপিংগুলো আপনাদের কাছে আমরা পৌঁছে দিই। আবার আমরা একটু আলোচনায় ফিরবো, যেটা কিন্তু আজকে আমাদের একটু কিডনি নিয়ে আমরা আলোচনা করছি, যেটা আমাদের শরীরের তো প্রত্যেকটি অর্গানই খুব গুরুত্বপূর্ণ, তার মধ্যে কিডনি কিন্তু আরেকটি মানে একটি গুরুত্বপূর্ণ অর্গান, সেটা নিয়ে আমাদের আলোচনা চলছে আজকে। আর বিশেষ করে আজকে যিনি আমাদের সঙ্গে রয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে
বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর এস ভাদুরী রয়েছেন, মেডিকেল কনসালটেন্ট। আসুন আমরা আবার একটু আলোচনায় ফিরি। ডাক্তারবাবু, এই যে আপনাকে আমাদের কিডনি নিয়ে আলোচনা চলছে, আমরা কিডনিকে ভালো রাখার জন্য আপনি কি কি খাদ্যের একটা সাজেশন যদি দেন, অ্যাডভাইস দেন, যে কিডনি যাতে আমাদের সর্বক্ষণ ভালো থাকে, প্রত্যেকটা অর্গানই যাতে ভালো থাকে, আপনি কি স্বাস্থ্যের সেই হিসাবে কি বলবেন, আপনি কি অ্যাডভাইস দেবেন? আচ্ছা দেখুন, প্রথম কথা হচ্ছে কিডনিকে সুস্থ রাখার জন্য আমাদের দুটো জিনিস খুব মাথায় রাখতে হবে, যে সুগারে আক্রান্ত হচ্ছেন কিনা, ঠিক আছে, ডায়াবেটিস আপনার হচ্ছে কিনা এটা মাথায় রাখতে হবে। যদি আমার কি করা উচিত তার জন্য, যদি অলরেডি আপনার ডায়াবেটিস থাকে তাহলে কিন্তু রেগুলার মাসে অ্যাটলিস্ট একবার আপনার কিন্তু চেক আপ করাতে হবে, যে সুগার আপনার ওষুধ খেয়েও সুগার বেড়ে যাচ্ছে না তো, এটা কিন্তু মাথায় রাখতে হবে। যদি সুগার বেড়ে যায় তাহলে আপনার ডাক্তারবাবুর সাথে পরামর্শ করতে হবে যিনি আপনাকে দেখছে। যদি উনি মনে করেন তাহলে আপনার ওষুধের মাত্রা হয়তো বা ওষুধ হয়তো চেঞ্জ করে দেবে। আর আরেকটা জিনিস যেটা, যদি আপনি ধরুন কোনো রকম সুগার হয়েছে কিনা আপনি জানেন না বা সুগারের ওষুধ খাচ্ছেন না, তাহলে কিন্তু আপনার মাঝে মাঝে কিন্তু আপনার চেকটা করা, মানে চেক করে ব্লাডটা চেক করে দেখা উচিত যে সুগার আসছে কিনা। সেটা যাদের কোনো সুগার ধরা পড়েনি তাহলে একবার আপনি করে নিলেন, তারপরে আবার 2-3 মাস পর আবার করবেন। সুগার টেস্ট করতে গিয়ে সবসময় ফাস্টিং আর পিপি এটাই সবাই করে, ঠিক আছে, বেশিরভাগ মানুষই এটাই করে, শুধু এটা করবেন না। এটার সাথে সাথে আপনি 3 মাসে একবার করে কিন্তু HbA1cটা করবেন, যেটা আমরা 3 মাসের একটা গড় পাওয়া যায়, ঠিক আছে, কত আপনার সুগার থাকছে ব্লাডের মধ্যে। এটা করলে দেখবেন একদম নিশ্চিন্ত হয়ে যাবেন, এটার রেজাল্টটা যখন দেখতে পাবেন ভালো আছে। কারণ দেখুন, সুগারটা ডিপেন্ড করে আপনি সারাদিনে কি খাচ্ছেন তার উপর। তো এবার ধরুন একদিন আপনি যেদিন টেস্ট করলেন সেদিন হয়তো খাওয়ার ধরনটাই এমন হলো যেখানে সুগারটা ব্লাডে কম গেল, তাহলে সেদিন রিপোর্টে দেখা যাবে কম। আবার ধরুন একদিন এমন টেস্ট করলেন যে খাদ্য খাবারের মধ্যে মানে শর্করার মাত্রা এত বেশি, হয়তো সেদিন বেশি দেখাচ্ছে, হতেই পারে। কিন্তু এটা তার মানে কি, এটা চেঞ্জেস হতে হয়। তার জন্য অ্যাভারেজ গড়ে কত থাকছে সারা মাসে 3 মাস ধরে, সেটার একটা অ্যাভারেজ পেতে গেলে আপনার HbA1cটা করে নেবেন, তাই এটা খুব ভালো। আবার আরেকটা ব্যাপার, যদি দেখছেন যে আপনি যে ওষুধ খাচ্ছেন সেই ওষুধ খেয়েও আপনার সুগার কন্ট্রোলে থাকছে না, বারে বারে ওষুধ চেঞ্জ করে দিচ্ছে, তারপরে দেখা যাচ্ছে বড়ি থেকে আবার ইঞ্জেকশনে চলে যাচ্ছে, এরকম অনেক কেস আমাদের কাছে আসে, তাহলে বলবো একবার আমাদের কাছে এসে পরামর্শ করুন, যাতে আপনার ওই বড়িটা খেয়ে যে সুগারটা হয়েছে আস্তে আস্তে সেটাও আমরা বন্ধ করে দেবো, আমাদের ওষুধ চলবে। মানে বড়ি খেয়েও যে সুগারটা কন্ট্রোল হচ্ছে না সেটা আস্তে আস্তে কন্ট্রোল হয়ে যাবে আমাদের কাছে, এবং আপনার কিন্তু সারা জীবন ওষুধ আর তখন খেতে হবে না। টাইপ 2 ডায়াবেটিস কিন্তু ভালোভাবে যদি আপনি মেনটেন করেন, ওষুধ খান আমাদের, তাহলে কিন্তু এটা কিন্তু একটা টাইমের পর আর ওষুধ খেয়ে আপনাকে মেনটেন করতে হবে না, এমনি ঠিক থাকবে। ওটা ডিপেন্ড করবে আপনি কতটা ঠিক থাকছেন, মানে আমাদের কথা শুনছেন এবং ঠিক মতো মেনটেন করছেন, আর কি কন্ডিশনে আমাদের কাছে আসছেন সেটা নিয়ে কিন্তু আপনার আসার পরে আমরা বুঝতে পারবো। দ্বিতীয় ব্যাপারটা যেটা হচ্ছে যে আপনার প্রেশার, হাই ব্লাড প্রেশার যদি কারো বেশি দিন ধরে থাকে এবং সেটা নিয়ন্ত্রণে না থাকে, ওষুধ খেয়ে হোক না খেয়ে হোক, নিয়ন্ত্রণ যদি না থাকে তাহলে কিন্তু কিডনির ওপর বিশাল এফেক্ট করে, ঠিক আছে। সেক্ষেত্রে আমাদের এই দুটো জিনিস আমাদের মাথায় রাখতে হবে, যে সুগার আর প্রেশার যাতে আমার নর্মাল থাকে, না হলেই দেখা যাবে কিডনি কিন্তু এফেক্ট হচ্ছে। দ্বিতীয় কথাটা, আমি যে খাদ্য খাবার খাবো সেটা হাই প্রোটিন ডায়েট খালি খাবো আমি সেরকম নয়, যে আমি মাছ মাংস ডিম সব সময় খাবো তেমন নয়। হ্যাঁ, সব কিছুরই পরিমাণ একটা নির্দিষ্ট থাকবে, যেটা আমার জন্য উপযুক্ত সেই অনুযায়ী আমি খাবো। আর তার জন্য একবার কিন্তু একজন অভিজ্ঞ কি বলবো মানে এক্সপার্টের হাত থেকে কিন্তু আপনার এই সেটা নিতে হবে, ডায়েট চার্টটা নিতে হবে। আমরা এলে এখানে আমরা কিন্তু সেই ব্যবস্থা করে দিই। আচ্ছা, তৃতীয় ব্যাপার হলো জল ঠিক মতো খাবেন। যখন দেখছেন আপনার মানে এটা তো প্রিভেনশনের কথা বলছি, যাতে আপনার রোগটা না আসে তার জন্য পর্যাপ্ত পরিমাণে জল খাবেন, যাতে আপনার শরীরের থেকে বাজে জিনিসগুলো যেটা বললাম সেটা যাতে ড্রেন আউট হয়ে যায়। আর একটা কথা বলছি, জল খাওয়ার নিয়মও একটা আছে। আপনি একবারে 2 লিটার খেয়ে নিলেন, একেবারেই নয়, এইভাবে নয়, তাহলে কিডনির ওপরে চাপ পড়ে। কারণ কি জলটা স্টমাকে বেশিক্ষণ থাকে না, আস্তে আস্তে কিন্তু চলে যায়, গিয়ে কিন্তু ব্লাডার ফুল হয়ে থাকে, ঠিক আছে। তো ওটা হতে গেলে কিডনির ওপরে যদি একবারে বেশি চাপ খায়
তাহলে কষ্ট হতে পারে। আপনি অল্প অল্প মাত্রায় সারাদিনে জল খাবেন। আপনি দেখুন হয়তো 3 লিটার জল খাচ্ছেন, দেখা গেল 3 বারে 3 লিটার খেয়ে নিলেন, আর টাইমে খাচ্ছেন না, দরকার নেই। 24টা ঘন্টা আছে, তার মধ্যে ধরুন 8 ঘন্টা থেকে 9 ঘন্টা আপনি ঘুমোচ্ছেন, ঠিক আছে, আমি 9 ঘন্টাই বাদ দিলাম। তারপর যে টাইমটা থাকছে সারাদিনে ততটুক সময় বারে বারে অল্প অল্প করে চুমুক দিয়ে জল খাবেন, বসে জল খাবেন, সবচেয়ে ভালো। তো এইভাবে মেনটেন করবেন। আর তার সাথে খাবারের মধ্যে শাক সবজি সব রকম রাখবেন, ঘুরিয়ে ফিরিয়ে খাবেন। একই শাক সবজি রেগুলার খাবেন না, আজকে যেটা খেলেন কালকে বদলে যাবে, পরশুদিন আবার চেঞ্জ করে দেবেন, এরকম 4 দিন অন্তর অন্তর একটা খাবার আবার ফিরে ফিরে আসবে। এইভাবে যখন যে সিজনে যেটা পাওয়া যায় সেটা খাবেন। বাইরের থেকে জাঙ্ক ফুড, ফাস্ট ফুডগুলো অ্যাভয়েড করবেন যতটা পারবেন। আর আমি যেগুলো বলছি শুধু কিডনি নয়, আপনি সারা শরীর ঠিক রাখার জন্য বা সম্পূর্ণভাবে আপনি সুস্থ থাকার জন্য কিন্তু এগুলো ভালো কাজ করবে। একদম। ডাক্তারবাবু, এই জিজ্ঞাসাটা অনেকেরই, আমি একজন মানে লেডি হয়ে আমি জিজ্ঞাসা রাখছি, মহিলাদের ক্ষেত্রে যদি প্রেগনেন্ট অবস্থায় বা মাতৃত্ব থাকাকালীন যদি কিডনিতে কোনো সমস্যা থাকে, তাহলে কি তার নিউবর্ন বেবির ক্ষেত্রে তার এফেক্ট পড়তে পারে? সেটা দেখুন, অনেক সময় জেনেটিক একটা ব্যাপার থাকে। কিডনির রোগটা যদি জেনেটিক হয় তাহলে সেক্ষেত্রে ওটা ট্রান্সফার হতেই পারে। কেউ তো আগে থেকে বলতে পারে না যে জেনেটিকটা, সেই জিন যদি সেখানে গিয়ে বাসা বাঁধে তাহলে ওখান থেকে হতে পারে। তার জন্য যে কোনো মানুষ প্রেগন্যান্সি নেবার আগে সব কিছু মানে শারীরিক একদম ডেভেলপমেন্ট দরকার, তার সাথে মানসিক ডেভেলপমেন্ট দরকার, পরিবেশ যাতে ঠিক থাকে, সব কিছু নিয়ে তারপর কিন্তু নিজেদের চেষ্টা করতে হয় কনসিভ করার জন্য। তাহলে একটা সুস্থ বেবি কিন্তু আপনি জন্ম দিতে পারবেন। অনেক সময় আমরা দেখি যে মায়ের বা বাবার হয়তো দেখা যাচ্ছে থ্যালাসেমিয়া, টেস্টই করেনি কখনো, বা পরে দেখা যাচ্ছে বাচ্চার যখন থ্যালাসেমিয়া হচ্ছে তখন বাবা মারটা দেখছে যে ধরা পড়ছে, ঠিক আছে। তো এগুলো সেই বাচ্চা যে আসে সেও কষ্ট পায়, আর বাবা মার মনে তো একটা বিশাল মানসিক চাপ সৃষ্টি হয়। তো এগুলো একটু মাথায় রেখে চলতে হয়। অবশ্যই অবশ্যই একটু রাখুন, একটু আপনি হোল্ডে থাকুন। তার সাথে সাথে ধরুন এই যে ডায়াবেটিসের ব্যাপারটা যদি থেকে থাকে, টাইপ 2 ডায়াবেটিস, অনেকের দেখবেন ছোটদের ডায়াবেটিস হয়, টাইপ 1 ডায়াবেটিস হয়, বা ধরুন প্রেগনেন্সির সময় অনেকের ডায়াবেটিস চলে আসে, সেটা কন্ট্রোল করতে হবে, না হলে বাচ্চার উপরে অনেক সময় এফেক্ট হতে পারে। হাইপার টেনশন, হাই ব্লাড প্রেশার, এগুলো সবগুলোই মানে মা হতে যাওয়াটা অত ইজি নয়। মা হতে যাওয়ার আগে নিজেকে তৈরি করতে হবে, পরিবেশ তৈরি করতে হবে মানসিক এবং শারীরিকভাবে, ঠিক আছে। তারপরে আপনি যখন কনসিভ করবেন, মেনটেন করবেন, দেখবেন অনেক সুন্দর একটা হেলদি কিন্তু বেবিকে আপনি জন্ম দিতে পারছেন। একদম, অবশ্যই। আমরা আরো এই বিষয়ে জানবো। একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, আমি শ্রীরামপুর থেকে বলছি, মিঠু দত্ত। বলুন, কি সমস্যা বলুন মিঠুদি। আচ্ছা, বলছি যে ডাক্তারবাবুকে ডাক্তারবাবু, যদি আমার সুগার আছে, আমি কি বাতাসা দিয়ে চা খেতে পারবো? হ্যাঁ, দেখুন আমি বলছি আপনাকে একটা কথা, সুগার যেটা আছে এবার ওটা আচ্ছা, আপনি টিভিতে শুনতে থাকুন। দেখুন, প্রথম ব্যাপারটা হচ্ছে যে চিনি যার মধ্যে থাকবে সেটাই কিন্তু আমাদেরকে অ্যাভয়েড করতে হবে, ঠিক আছে। তো এই বাতাসা যে তৈরি হচ্ছে আপনিও জানেন না, আমিও জানি না তার মধ্যে চিনি মিশিয়ে দিচ্ছে কিনা। কারণ অনেক সময় শোনা গেছে, যেটা আমি শুনেছি, যেটা যে বাতাসার হার্ডনেস আনার জন্য তাহলে তার মধ্যে চিনি মেশানো হয়, এবং দামেও হয়তো কিছু তফাৎ আছে। তো কমার্শিয়ালি ভাবে যখন ওটা তৈরি হচ্ছে তখন একটু ওরকম দেখা যায়। তার থেকে বলবো আমি যে যেহেতু চিনিটা হচ্ছে কেমিক্যাল দিয়ে তৈরি হয়, প্রসেসিং করে হয়, তার থেকে যদি আপনার মিষ্টি খেতেই হয় তাহলে আপনি গুড় খান, অল্প চিমটি মাত্রায় গুড় খান, অল্প পরিমাণে। যদি আপনি চিনি না খেয়ে মানে মিষ্টি না খেয়ে যদি থাকাটা আপনার জন্য কষ্টকর হয় চায়ের জন্য, ঠিক আছে। আর সবচেয়ে ভালো যদি চিনি বা মিষ্টি কোনো কিছু না দিয়ে খাওয়া যায় তাহলে সবচেয়ে ভালো, ঠিক আছে। যদি সেটা না সম্ভব হয় তাহলে দেখব খুব অল্প 1 চিমটি কি বলবো গুড় দিয়ে সেটা খাবেন। একদম, আমরা আরো এই বিষয়ে জানবো। অবশ্যই আমরা একটু জেনে নিই, এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের গ্রুপ অফ ডক্টরসদের আপনারা কোথায় কখন পেয়ে যাচ্ছেন তার শিডিউলটা আমি একটু জানিয়ে দিচ্ছি। আগস্ট এবং সেপ্টেম্বর জুড়ে তারা রয়েছেন। বনগাঁতে ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, ক্যানিংয়ে ডক্টর আর দেখে পেয়ে যাচ্ছেন, এবং বহরমপুরে ডক্টর বি শর্মা থাকছেন, এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার ডিরেক্টর থাকছেন, এবং খড়গপুরে ডক্টর এন ভট্টাচার্য থাকছেন, মালদহে ডক্টর এস ঘোষাল থাকছেন, কৃষ্ণনগরে ডক্টর বি শর্মা উপস্থিত থাকছেন, আগরতলা
আমতলাতে ডক্টর এন ভট্টাচার্য থাকছেন, কোচবিহারে ডক্টর এস ঘোষাল থাকছেন, হেরিয়াতে ডক্টর এ হালদার থাকছেন, মেচেদাতে ডক্টর এন ভট্টাচার্য থাকছেন, শিলিগুড়িতে ডক্টর বি শর্মা উপস্থিত থাকছেন, বাঁকুড়াতে ডক্টর এ হালদার উপস্থিত থাকছেন, কাকদ্বীপে ডক্টর এস ভাদুরী থাকছেন যিনি আমাদের আজকের গেস্ট ডক্টর, এবং আরামবাগে ডক্টর এ হালদার থাকছেন, গৌহাটিতে ডক্টর বি শর্মা উপস্থিত থাকছেন, শিলচরে ডক্টর এস ঘোষাল থাকছেন, পুরুলিয়াতে ডক্টর এ হালদার উপস্থিত থাকছেন, ঝাড়গ্রামে ডক্টর এ হালদার থাকছেন, রায়গঞ্জে ডক্টর এস ঘোষাল থাকছেন, বর্ধমানে ডক্টর এন ভট্টাচার্য থাকছেন, নিউ আলিপুরদুয়ারে থাকছেন ডক্টর বি শর্মা উপস্থিত থাকছেন, দুর্গাপুরে ডক্টর এন ভট্টাচার্য থাকছেন, বোলপুরে ডক্টর এস ভাদুরী থাকছেন, এবং হলদিয়াতে ডক্টর বি শর্মা থাকছেন, জামশেদপুরে ডক্টর এন ভট্টাচার্য থাকছেন, গঙ্গারামপুরে ডক্টর এস ঘোষাল থাকছেন, আসানসোলে ডক্টর বি শর্মা থাকছেন, ডিব্রুগড়ে ডক্টর এস ঘোষাল থাকছেন, এবং দিল্লিতে ডক্টর এ হালদার থাকছেন। অর্থাৎ আগস্ট এবং সেপ্টেম্বর মাস জুড়ে আপনাদের আমরা শিডিউলটা জানিয়ে দিলাম। এছাড়া আপনারা জানেন যে এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের হেড অফিস কিন্তু মধ্যম নামে অবস্থিত, সেখানে সোম থেকে শনি প্রত্যেকটি এক্সপিরিয়েন্স ডক্টরদের কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এছাড়া উত্তর কলকাতার মধ্যে হাতিবাগানে পাচ্ছেন চেম্বার, এবং দক্ষিণ কলকাতার ল্যান্সডাউনে পেয়ে যাচ্ছেন চেম্বার, বেলুড়ে পাচ্ছেন এবং খিদিরপুরে। এছাড়া হাওড়া শিবপুরে এবং বাল্টিগুড়ি বাজার দাসনগরেও কিন্তু আপনারা চেম্বার পাচ্ছেন। আর আমতলাতে প্রত্যেক বৃহস্পতিবার ডক্টর বি শর্মা উপস্থিত থাকছেন, এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ডিরেক্টর থাকছেন আমতলাতে প্রত্যেক বৃহস্পতিবার। ফোন নাম্বারটি বলে দিচ্ছি, টিভি স্ক্রিনে যে দুটি নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন হেল্পলাইন নাম্বার বলে লেখা রয়েছে, দুটি হলুদ রঙের যে দুটি নাম্বার 9830235527 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9830235537। এই দুটি নাম্বার হলো হেল্পিং নাম্বার, যার মাধ্যমে আপনি ডিটেলস জানতে পাচ্ছেন যে ডাক্তারবাবুদের কোথায় কখন পাচ্ছেন, আপনার বাড়ি থেকে চেম্বার কতটা কাছে না দূরে, সব কিছু বিশদে জানার জন্য এই দুটি নাম্বার ভীষণভাবে আপনাদের হেল্প করবে। আর যদি কোথাও ট্রিটমেন্ট করে থাকেন চিকিৎসালয়ের, সেই প্লিজ কিন্তু আপনারা সেই প্রেসক্রিপশন এবং রিপোর্টসগুলো কিন্তু সঙ্গে নিয়ে আসবেন, তাহলে কি হয় আরো সুন্দরভাবে সেটা ডায়াগনোসিস করে প্রপার ট্রিটমেন্টটা একদম সুন্দর করে পাবেন এবং সুস্থ সবল সতেজ জীবন ফিরে পাবেন আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমে। আমরা আবার একটু আলোচনায় ফিরবো। ডাক্তারবাবু, এই যে আমরা কিডনি নিয়ে আলোচনা করছি, আমরা অনেকক্ষণ ধরে কিডনি সম্বন্ধে আপনি অনেক কিছুই আমাদের জানাচ্ছেন, অ্যানালিসিস আমরা সুন্দরভাবে আপনি বিশ্লেষণ করে দিচ্ছেন, যেটা আমরা অনেক সময় সাধারণ মানুষরা বুঝি না। এই ব্যাপারগুলো একজন ডাক্তারবাবুই সেটাকে কনসার্ন করে দিতে পারে, সেটা সচেতন করে দিতে পারে, অ্যালার্ট করে দিতে পারে যে আগে থেকে কিভাবে সেটাকে রোগটাকে প্রতিরোধ করা যায়, এবং পরে যদি হয়ে থাকে তারও কিভাবে প্রপার ট্রিটমেন্টটা পাওয়া যায়। আমরা সে বিষয়ে জানছি। আমরা একটু জানবো, এই যে কিডনিতে আমরা শুনি অনেক সময় ডায়ালিসিস করছে, একটা মানে লাস্ট মানে স্টেজ মনে হয় সেই জায়গাটা চলে যায়, কিন্তু এমনও শোনা গেছে আয়ুর্বেদ চিকিৎসা এনবিপিতে কিন্তু সেরকমও মানুষরা ফিরে এসেছেন ডায়ালিসিস নিয়ে, এবং তারা এখন সুস্থ জীবন লিড করছে। আপনি যদি বলেন। হ্যাঁ, দেখুন, এই যে ডায়ালিসিস অ্যাকচুয়ালি হয়টা কি, ঠিক আছে, যেটা কিডনির কাজ সেই ফাংশনটা মানে হচ্ছে কি এই ছাকনির কাজটা, বা এই যে খারাপ জিনিসটা শরীর থেকে বের করে দিল, এক্সট্রা জলটা শরীর থেকে বেরিয়ে গেল, ভালো জিনিসটা আবার ব্লাড স্ট্রিম দিয়ে চলে গেল। এই যে এই প্রসেসটা যখন কিডনি করতে পারে না, তো কিডনির ফাংশনটা আর্টিফিশিয়ালি করা হয় একটা মেশিনের মাধ্যমে, সেটাকে বলা হয় ডায়ালিসিস। এবার ডায়ালিসিস দেখা গেছে এক একজনের হয়তো প্রথম সপ্তাহে 2-3টে লাগছে, আবার কারো দেখা গেছে একদিন অন্তর করে ডায়ালিসিস নিতে হচ্ছে, কারো দেখা গেছে যে মাসে 4টে করে ডায়ালিসিস নিতে হচ্ছে, এক একজনের এক এক রকম, সেটা আমরা দেখতে পেয়েছি। এবং ডায়ালিসিস যখন করছে তারপরে রিপোর্ট যেটা করবে দেখবেন রিপোর্টগুলো সব নর্মাল চলে আসে, কারণ কি শরীরের থেকে খারাপ জিনিসটা বেরিয়ে গেল, কিন্তু এটা কিন্তু সারলো না, আবার কিন্তু কিছুদিন পর ডায়ালিসিস করতে হবে, কারণ ডায়ালিসিস করার যে ডেট দিচ্ছে তার আগের মুহূর্তে যদি আপনি আবার টেস্ট করেন দেখবেন আবার সেখানে কিছুটা বেড়ে গেছে সেই রিপোর্টগুলো, ঠিক আছে, যেমনি ইউরিয়া ক্রিয়েটিনিন এগুলোকে দেখা হয়। এবং তার সাথে সাথে এই জিনিসটাও দেখা গেছে যাদের ধরুন এই কিডনির এই সমস্যাগুলো, তাদের হিমোগ্লোবিনটা একটু কম থাকে, সেখানে কি হয় অনেক সময় দেখা যায় যে হিমোগ্লোবিনটা যদি ড্রপ করছে তাহলে সেখানে কিন্তু তার আরেকটা সমস্যা যেটা দেখা হয় রেসপিরেটরি ট্রাবল আসে, অনেক সময় নিঃশ্বাসেরও কিন্তু কষ্ট দেখা দেয়। তো আয়ুর্বেদ কিন্তু এই ডায়ালিসিস পদ্ধতিটা করছে না। আয়ুর্বেদে যে চিকিৎসা হয়, আমাদের কাছে যে পেশেন্টরা আসে তাদেরকে আমরা তাহলে কি করি,
তাদের জন্য যেটা করি আমরা চেষ্টা করি যে কিডনিটা যে ফাংশন যেটা নষ্ট হচ্ছে বা খারাপ হয়ে গেছে মানে ম্যাল ফাংশন করছে সেটাকে রিপেয়ার করার। আমাদের শরীরে সব জায়গাতেই কোষ রয়েছে, প্রত্যেকটা কোষ যদি সঠিকভাবে সুন্দরভাবে ফাংশন করে তাহলে আমরা সুস্থ থাকি, এটাই হচ্ছে মেন ফান্ডামেন্টাল, ঠিক আছে, বেসিক জিনিসটা। কিন্তু যখন আমাদের কোনো একটা রোগ হয় তার মানে সেই কোষগুলো কোনো খারাপভাবে পারফর্ম করছে, ঠিক মতো কাজ করছে না, হয় কোনো কোষ হয়তো নষ্ট হয়ে যাচ্ছে, কোনো কোষের ফাংশন নষ্ট হয়ে গেছে, তার যা কাজ সেটা করতে পারছে না, এরকম। তো আমাদের আয়ুর্বেদের মানে চিকিৎসার মাধ্যমে আমরা কি করি, সেই সেলগুলোকে বা সেই কোষগুলোকে আবার ঠিক করার চেষ্টা করি। যখনই এইটা ঠিক হতে থাকে দেখা যায় আস্তে আস্তে তার ফাংশনও বাড়ছে কিডনির, এবং অটোমেটিক যে কাজটা কিডনি এতদিন ভালো করে করতে পারছিল না আস্তে আস্তে বেটার ফাংশন করছে, করতে করতে দেখা যায় প্যারামিটারগুলো তার যেগুলো খারাপ ছিল সেগুলো আস্তে আস্তে ঠিক হচ্ছে। এবার আমাদের কাছে অনেক পেশেন্ট এসছে ডায়ালিসিস করছে, তখন দেখা যাচ্ছে ইনিশিয়ালি সাথে সাথে যখন আমরা আসছি দেখা যাচ্ছে আমাদের কিছুদিন ট্রিটমেন্ট নেওয়ার পরেও সে হয়তো বললো ডাক্তারবাবু আমি ডায়ালিসিসটাও পাশাপাশি করতে চাই, এরকম অনেকে বলছে। তো দেখা যাচ্ছে আমাদের ওষুধটা ডায়ালিসিস করে আগে যে রেজাল্ট আসছিল ডায়ালিসিসের পর আমাদের ওষুধ খাওয়ার পর দেখা যাচ্ছে তার রেজাল্ট কিন্তু বেটার আসছে, সে কিন্তু ইমপ্রুভ বেশি করছে। আর এমন সময় দেখা যায় আস্তে আস্তে তার ডায়ালিসিসের সংখ্যা কমছে। এইভাবে করে করে কিন্তু আমরা ইমপ্রুভমেন্টটা দেখাতে পারছি বা দিতে পারছি তাকে। আর টেস্ট রিপোর্ট কোথায় হচ্ছে, টেস্ট রিপোর্ট হচ্ছে সেই পেশেন্ট যেখানে নিজের পছন্দের জায়গায় টেস্ট করছে, সেই রিপোর্টগুলো যখন ম্যাচ করাচ্ছে পেশেন্টরা নিজেরাই দেখতে পাচ্ছে যে আগে কি ছিল এখন কি আছে। হ্যাঁ অবশ্যই এটা যতটা বলতে ইজি লাগছে ভেতরের প্রবলেমটা কিন্তু অনেক কঠিন, এবং আমরা খুব ডেডিকেটেডলি আমরা খুব সচেতনভাবে কিন্তু এই চিকিৎসাগুলো করা হয় প্রত্যেক ব্যক্তির, যাতে সেই ব্যক্তি খুব তাড়াতাড়ি যতটা তাড়াতাড়ি সম্ভব সুস্থ হয়ে যায়। একদম। আমরা অবশ্যই একটু দেখে নেব এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে যারা এসেছেন তারা কতটা উপকৃত হয়েছেন, কতটা উপকৃত হয়ে তারা প্রাণোচ্ছল হয়ে মানে উচ্ছ্বসিত হয়ে তারা তাদের বক্তব্যগুলো বলছেন আমরা সুস্থ হয়েছে এনবিপিতে এসে। আসুন আমরা সেগুলো এক ঝলক দেখে নিই। আর অবশ্যই আমরা আজকে ডাক্তারবাবুকে আমাদের সঙ্গে পেয়েছি, তার অমূল্য সময় আমাদেরকে অনেকটা সময় দিয়ে আমাদের সুন্দরভাবে বিশ্লেষণ করে দিলেন। স্যার আপনাকে অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই, কি বলবো। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনবিপির হাত ধরুন, আয়ুর্বেদ চিকিৎসার হাত ধরুন, নিশ্চয়ই ভালো থাকবেন। নমস্কার। স্যার আপনার নাম কি? আমার নাম প্রবীর কুমার হালদার। আচ্ছা আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি দক্ষিণ চব্বিশ পরগনায় কৈপুকুর, বড় কৈপুকুর গ্রাম। আচ্ছা আরো ভালো করে একটু বলি, দক্ষিণ লক্ষ্মীকান্তপুর স্টেশন, ওখান থেকে বড় কৈপুকুরের গ্রাম। আচ্ছা আচ্ছা আপনি যখন এনবিপি তে এসেছিলেন কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমি এসেছিলাম মূলত সুগারের জন্য। সুগারের জন্য? আপনার সুগার কতদিন ধরে ছিল? সুগার আমার প্রায় 6 বছর মতো ছিল। 6 বছর ধরে আপনি সুগারের রোগে ভুগছিলেন। আপনি কি কোনো ওষুধ খাচ্ছিলেন তখন? হ্যাঁ অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছিলেন। কিন্তু তাতে আপনি যখন আমাদের এখানে এসেছেন তখন আপনার কত ছিল সুগার? তখন আমার ছিল খালি পেটে 235 এবং ভরা পেটে 456। আচ্ছা তখন আপনি অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছিলেন? অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছিলেন। আচ্ছা এবার আপনি কোন মাসের রিপোর্ট বলছেন এটা? এবার আমি বলছিলাম এটা নভেম্বরের রিপোর্ট। নভেম্বরের রিপোর্ট। আচ্ছা তারপর আপনি আমাদের এখানে এসে আমাদের ওষুধ খাওয়া শুরু করলেন, অ্যালোপ্যাথি ওষুধটা বন্ধ করে দিলেন। আচ্ছা আজকে এখন আপনার কত সুগার আছে? এখন আমার সুগার আছে খালি পেটে 120, ভরা পেটে 140। আচ্ছা তার মানে এখন আপনি আমাদের ওষুধ খেয়ে অ্যালোপ্যাথি ওষুধ বন্ধ করে দিয়ে রিপোর্টে যেটা এলো 120 আর 140। আচ্ছা এখন আপনি শারীরিকভাবে কেমন সুস্থতা ফিল করছেন? নিশ্চয়ই এখন শারীরিকভাবে আমি সম্পূর্ণ সুস্থতা ভোগ করছি। আচ্ছা অনেক ধন্যবাদ। এবার আপনি একটু বলুন যে আপনার যে এই উপকারটা হয়েছে দর্শক যারা আপনাকে দেখছে টিভিতে তাদের জন্য কি সংবাদ দেবেন? আমি সব দর্শককে অনুরোধ করব অযথা এখানে সেখানে না ঘুরে আপনারা আমি যে প্রতিষ্ঠানে এসেছি এই প্রতিষ্ঠান থেকে আপনার সুগারের ওষুধ খান। আমি যা বলছি এটা সত্য কথা বলছি। আচ্ছা এবং আপনার কাছে তো তার রিপোর্টও রয়েছে? হ্যাঁ রিপোর্টও রয়েছে। আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাদের ওপরে এতটা ভরসা করে এগিয়েছিলেন এবং আজকে সম্পূর্ণভাবে সুস্থ হয়েছে। ধন্যবাদ। ম্যাডাম আপনার নাম কি? রশিদা বিবি। আচ্ছা আপনি কোথা থেকে এসেছেন? আমি ডানকুনি মোল্লারেল।
আচ্ছা, আপনি এই এনবিপি তে এসেছিলেন, কি সমস্যা নিয়ে এসেছেন? সোরিয়াসিস। আপনি সোরিয়াসিসে কত বছর ধরে ভুগছেন? 30 বছর। 30 বছর। আগে অনেক ডাক্তার দেখিয়েছেন? তাতে কিছু ফল পেয়েছেন? কমে যেত, 2-4 মাস পরে আবার বেরোতো। আচ্ছা, এনবিপি তে এসে চিকিৎসা করার পর আজকে কেমন আছেন? এখন আপাতত ভালো আছে। আর কোনো সমস্যা এখন নেই? সমস্যা নাই, ঠিক। একটু মাঝে মধ্যে একটু চুলকায়। হ্যাঁ, এখন আর আপনার ট্রিটমেন্ট এখন চলছেন? হ্যাঁ। আচ্ছা, প্রায় আপনি ভালোর দিকে হয়ে গেছেন এখন, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আপনি কি দর্শকরা যারা আপনার এই প্রোগ্রামটা দেখবে তাদেরকে কিছু বলতে চাইবেন? হ্যাঁ। হ্যাঁ, বলুন, কি বলতে চান? বলতে চাই মানে আমি অনেক দিন থেকে এই চিকিৎসা করছি, মানে কোনো দিকে কোনো উপকার পাইনি, কিন্তু এই যে 4 থেকে 5 মাস এখানে যে ট্রিটমেন্টটা করছি, এইখানকার ওষুধ খেয়ে আমি এখন একটু ভালোই আছি। মানে আপাতত আমার এখন কোনো সমস্যা নাই। আমার মতো এইরকম যেরকম আরও কোনো যদি পেশেন্ট থাকেন, তারা আপাতত এখানে এসে দেখা করবেন, ডাক্তারের সঙ্গে কথা বলবেন। এখানে চিকিৎসা করলে আমি মানে যে উপকৃত হয়েছি, আপনারাও হয়তো সেই উপকৃতটা পাবেন, এই আশা করছি। ঠিক আছে, ধন্যবাদ ম্যাডাম আপনাকে আমাদের দর্শকদের এই মেসেজটা দেওয়ার জন্য। ভালো থাকুন। ম্যাডাম, আপনার নাম কি? শ্যামলী হালদার। আপনি কোথা থেকে এসেছেন? ডায়মন্ড হারবার থেকে। আচ্ছা, আপনি কি সমস্যা নিয়ে এনবিপি তে এসেছিলেন? আমার পায়ের ব্যথা নিয়ে আমি এনবিপি তে এসেছিলাম। হাঁটুর ব্যথা নিয়ে? হাঁটুর ব্যথা। ডাক্তারবাবু দেখে কি বলেছিলেন? ডাক্তারবাবু দেখে বলেছিলেন যে কতদিন সারবে বা কত হবে। আচ্ছা, আপনার অস্টিও আর্থারাইটিস হয়েছে? হ্যাঁ, বলেছিলেন। আচ্ছা, আপনি আমাদের এখানে আসার আগে অন্য চিকিৎসা করেছিলেন? অনেক চিকিৎসা করেছি, কিন্তু কোনো কাজ হয়নি। কোনো কাজ হয়নি? একই রকম। আচ্ছা, আমাদের এখানে কোন মাসে ট্রিটমেন্টের জন্য এসেছিলেন? আমি নভেম্বরের 7 তারিখে এসেছিলাম। নভেম্বরের 7 তারিখে। আজকে ধরুন জানুয়ারি 16 তারিখ। আপনি এর মধ্যে আপনি কেমন আছেন এখন? কেমন আছেন? খুবই ভালো আছি। আমার পায়ের ব্যথা ইজি হয়ে গেছে, আমার কোনো সমস্যা নেই, হাঁটতে চলতে আর কষ্ট হয় না। এমনকি আমার রিলেটিভদেরও বলেছি, তারা ভেলোর যাবে বলেছিল, যে আগে ডাক্তারবাবুকে দেখাও, তারপরে তোমরা অন্য জায়গায় দেখাবে। হ্যাঁ, এবং তারাও এখন সম্ভবত এসেছে। মানে আপনার এতটা এখানে আত্মবিশ্বাস জন্মেছে যে আপনার নিজের রিলেটিভদেরও এখানে পাঠাচ্ছেন এখন। আচ্ছা, এখন আপনি তাহলে স্যাটিসফাইড? এবং এখন স্যাটিসফাইড। আচ্ছা, আপনি দর্শকরা যারা আমাদের এই প্রোগ্রাম দেখছেন তাদের জন্য কি বলতে চাইবেন? তাদের বলতে চাই তারাও এই এখানে দেখাক এবং রোগ থেকে মুক্ত হোক। আচ্ছা, তাদেরকেও আপনি চাইছেন যাতে এনবিপি তে এসে ডাক্তারবাবুকে দেখান এবং তাদের যা কোনো সমস্যা হোক সেটা নিয়ে আসলে তারা ভালো ফল পাবে, আপনার এই বিশ্বাস আছে? আমার এটা বিশ্বাস। আচ্ছা, আমার নিজের থেকে আমার এটা বিশ্বাস যে আমার হয়েছে তখন তাদেরও ভালো হয়ে যাবে, আমার এটা নিজের আত্মবিশ্বাস। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, এবং আপনি আরো ভালো থাকুন, আমরা এটাই আশা করব। এবং দর্শকদের যেটা বললেন, দর্শকদের জন্য এটা একটা সুখবর যে আমাদের এখানে এলে অনেক দূরে গিয়ে চিকিৎসা না করিয়েও আমাদের এনবিপি তে এসে চিকিৎসা করলে মানুষ সুস্থ হতে পারে। ধন্যবাদ। ম্যাডাম, আপনার নাম কি? আমার নাম রত্না সেন। আচ্ছা, আপনি কোথায় থাকেন? আমি মতিলাল নেহেরু রোডে থাকি, কলকাতা 29। আপনি এনবিপি তে এসেছেন যখন চিকিৎসা করতে, আপনি কি সমস্যা নিয়ে এসেছেন? আমার ছোটবেলা থেকেই আইবিএস আছে, আর তার জন্য আমি প্রচণ্ড কষ্ট পেয়েছি সারা জীবন। আর ডাক্তার দেখিয়েছি প্রচুর, অনেক 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 ডাক্তার দেখিয়েছি। আমি নিজেও সেন্ট্রালের হেলথ ডিপার্টমেন্টেই কাজ করতাম, তাই সেই সুবাদে আমি অনেক ডাক্তার দেখিয়েছি, অনেক মেডিসিন খেয়েছি, কিন্তু এটা আমার কমপ্লিটলি কিওর কোনোদিনই হয়নি। কিন্তু আমি এখানে 2 মাস 2.5 মাস বোধহয় হলো ডক্টর শর্মাকে দেখাচ্ছি। ওনার মেডিসিনে আমি নিজেই বলছি 60% 70% আমি ভালো আছি। একটু আমার অসুবিধা যেটুকু আছে তার জন্য আজকে আমি এসেছিলাম। ডক্টর সাহেব আমাকে আরেকটা মেডিসিন ইনক্লুড করে দিয়েছেন, কিন্তু আমি এনার চিকিৎসায় খুবই আশাবাদী। আমি এতদিনে বোধহয় সঠিক পথেই চলছি, সঠিক ডক্টরের সন্ধান পেয়েছি। আচ্ছা, আপনার তরফ থেকে আমাদের যে ভিউয়ার্স আছে যারা প্রোগ্রামগুলো দেখেন আমাদের, তাদের জন্য কোনো মেসেজ দিতে চাইবেন? মেসেজ দেব, আমার এই অসুখটা কথা ভেবেই বলছি যে আমার এই অসুখটা তো খুব পুরনো অসুখ। অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, আমি বহু ওষুধ খেয়েছি,
তারপরে যখন আমি নো হোপ হয়ে গেছি এবং এখানে এসে আমি বাঁচবার চেষ্টা করছি বলতে পারেন, তাই আপনাদেরও বলছি আপনাদের যদি কোনো সমস্যা থাকে আপনারা এখানে এসে নিশ্চয়ই যোগাযোগ করতে পারেন, আর আশা করি আপনারাও আমার মতন উপকৃত হবেন। ধন্যবাদ ম্যাডাম আমাদেরকে আপনার এই কথাগুলো জানানোর জন্য।